বন্ধুরা, আপনি কি জানেন এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মঞ্চে একযোগে 3টি নাটক চলছে, যে মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। Mr. President, it's too much. This fight, then we are ready. প্রথম নাটকটা কি জানতে চান? সেন্ট পিটার্সবার্গে পুতিনের কূটনীতি দাবা খেলা। এটা সেই দাবা খেলা না, বসে বসে চেস খেলা না, এটা কূটনীতির দাবা খেলা, কৌশলের খেলা। দ্বিতীয় নাটকটি হচ্ছে ফ্লোরিডা, ইউক্রেন যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা। কিছু আলোচনা ক্যামেরার সামনে হয়, আর যেটা হয় গোপন আলোচনা কোনটা, সেটা হয় ক্যামেরার পেছনে, বিহাইন্ড দ্য সিন। আর তৃতীয় নাটক ক্যারিবীয় সাগরের তেলে লুকোচুরি খেলা। এরপরে চতুর্থ বোনাস একটি নাটক আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এক বিস্ফোরক মন্তব্য, যা নেপোলিয়ন হিটলারকেও টেনে আনলো। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে থাকছে এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়া আপনাকে কখনো বলবে না, তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে শেষের দিকে। চলুন তাহলে শুরু করি, যখন বিশ্ব রাজনীতি দাবা খেলায় পরিণত হয়। পুতিনের সিআইএস শিখর সম্মেলন কি সেটা? বন্ধুরা দেখুন, প্রতি বছর নববর্ষের আগে, মানে ক্রিসমাস ইভস বলেন, তারপরে হ্যাপি নিউ ইয়ারের আগে পুতিন কি করে? পুতিন একটা বিশেষ কাজ করেন। না, এটা ক্রিসমাস শপিং নয়, উনি শপিং করেন না, এটা ভুল ধারণা। এটা হলো সিআইএস শিখর সম্মেলন, মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর যে দেশগুলো স্বাধীন হয়েছিল তাদের একটা বার্ষিক রিইউনিয়ন পার্টি। কিন্তু এখানে কেক কাটা হয় না, ভূ রাজনীতির ম্যাপ আঁকা হয়। ঠিক ধরেছেন। আপনার মনে আর আমার মনে এই নিয়ে কয়েকটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্নগুলো একটু ক্লিয়ার করি। কোয়েশ্চেন নাম্বার 1, কেন সেন্ট পিটার্সবার্গ? 2018 সাল থেকে এই সম্মেলন পুতিনের জন্ম শহরে হচ্ছে, কাকতালীয়ভাবে মোটেও না, কিন্তু এটা পুতিনের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। তারপরে রাশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্ষমতা প্রদর্শনের সুযোগ থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, অআনুষ্ঠানিক, মানে আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক মানেটা কি? মানে হচ্ছে ক্রেমলিনের সহকারী ইউরি উশকভ যে কথাটা বলেছেন, অআনুষ্ঠানিক আলোচনায় আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়। মানে আপনি জানেন না, আপনি ইউ আর নট প্রিপেয়ার টু টক অ্যাবাউট এনি সিরিয়াস ম্যাটার, বাট সিরিয়াস কথাগুলো এখানেই হয়ে যায়। এর মানে হলো ক্যামেরার সামনে হাসি হাসি, ক্যামেরার পেছনে আসল ডিল। কোনো লিখিত প্রোটোকল নেই, তাই ডিনায়াবিলিটি আছে। গোপন চুক্তি, অর্থনৈতিক কার্ড, কূটনৈতিক চাপ সব একসাথে খেলা হয়। এখানে কিছু চমকপ্রদ তথ্য লক্ষ্য করুন। 3 জন নেতাকে লিও তলস্তয় শান্তি পুরস্কার দেওয়া হলো। কাকে? কিরগিজস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান। মধ্য এশিয়ার 3 কৌশলগত দেশ, চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভের মূল রুট। এটা কি পুরস্কার নাকি কূটনৈতিক বার্তা? আপনারাই বলুন না কমেন্টে, আমরা একটু জানতে চাই। এবার আসি সেগমেন্ট 2-এ, ফ্লোরিডায় গোপন আলোচনা। আর কত গোপন আলোচনা হবে, সেই গত 2-3 মাস ধরে শুনতে আপনাদের মতো আমিও বিরক্ত হয়ে গেছি, কিন্তু কিছু করার নাই, যুদ্ধটা তো থামাতে হবে। এই জন্য প্রকাশ্যে গোপনে অনেক কিছুই হচ্ছে। প্রকাশ্যে যেগুলো হয় আপনার মিডিয়াতে চলে আসে, আর গোপনে যেটা হয় আমরা কিছু হিন্টস আপনাদের দিয়ে থাকি। এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে, ফ্লোরিডায় 3 দিন ধরে কি আলোচনা হলো? ইউক্রেন যুক্তরাষ্ট্রের এই গোপন বৈঠকে কি হচ্ছে? মার্কিন পক্ষ কে ছিল, তাদের ক্যারেক্টারগুলো কারা? সবসময় যারা থাকে তারাই স্টিভ উইটকফ, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি এবং ট্রাম্পের বন্ধুও বলা হয় তাকে, এবং এর সাথে বিজনেস পার্টনারও। আর ড্যারেক কুশনার, এনার নাম তো আমি অনেকবার বলেছি, ট্রাম্পের জামাই। বন্ধুরা লক্ষ্য করুন, জামাইকে পাঠানো মানে এটা শুধু কূটনীতি নয়, এটা পারিবারিক ব্যবসাটা যেন মিস না হয়। দারুণ কৌশলী ট্রাম্প, কোনো কিছু হাতছাড়া করতে চান না। আর ইউক্রেনের পক্ষে কারা ছিল? রুস্তেম উমরভ, নিরাপত্তা পরিষদ সচিব, আন্দ্রে গ্লাসিজভ, সামরিক প্রধান। চোর নম্বর 2 এটা। চোর নম্বর 1 হচ্ছে জেলেনস্কি। গ্লাস ইউরোপীয় কূটনীতিকরা 4টি গোপন নথি বিশ্লেষণ করছে। এখানে কি? প্রথম নথিটা কি? আমি যদি ক্যাটাগরাইজ করি, নাম্বার 1-এ আছে 20 দফা পরিকল্পনা। কি আছে এতে? সম্ভবত থাকতে পারে যুদ্ধবিরতির শর্তগুলো থাকতে পারে, আর এখানে ল্যান্ড সোয়াপিং মানে ভূখণ্ড নিয়ে আলোচনা হতে পারে, আর শরণার্থী প্রত্যাবর্তন। ইউরোপতে ছড়িয়ে ছিটিয়ে গেছে, একদম ছড়ায় গেছে বিভিন্ন দেশে,
ইউক্রেনের জনগণ ছড়ায় গেছে, সেগুলোকে কিভাবে প্রত্যাবর্তন করা যাবে সে ব্যাপারে আলাপ হইতে পারে এখানে। কিন্তু দেখুন রাশিয়া এখানে কিন্তু একেবারে নেই, একেবারে সাইলেন্ট। এটা কি রাশিয়াকে চাপ দেওয়ার কৌশল? জি না, এটা পুতিন ইচ্ছা করেই যায় নাই বা বলে নাই আমাকে রাখো, তোমরা ওখানে কি আলাপ আলোচনা করো, তারপর তোমরা মস্কোতে এসো, আমরা সেইভাবে তোমাদের চাপ দেবো। এটা হচ্ছে পুতিনের দাবার খেলার আরেকটা পার্ট। আর নাম্বার 2-তে আছে বহুপাক্ষিক নিরাপত্তা, মানে ন্যাটো স্টাইল নিরাপত্তা কাঠামো। আপনি একজনকে আক্রমণ, সবাইকে আক্রমণ, এই ক্লজটা ইউক্রেন চাচ্ছে, কিন্তু রাশিয়া এটা দিবে না। আর রাশিয়ার দীর্ঘদিনের দুঃস্বপ্ন হতে পারে এটা, তাই রাশিয়া প্রথম থেকেই বলছে এই ধরনের কোনো ক্লজ আমরা মানব না, নো নো নো। নাম্বার 3-এ মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা। আমেরিকা আলাদাভাবে কি গ্যারান্টি দিচ্ছে কাকে? ইউক্রেনকে সামরিক সাহায্য, অস্ত্র, সৈন্য। আর আমেরিকার বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল আছে তাদের মতো বিশেষ মর্যাদা দিবে তাদের। নাম্বার 4-এ থাকতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি পরিকল্পনা, যুদ্ধের পর ইউক্রেন পুনর্গঠন। এটা ভেরি ইম্পর্টেন্ট টার্মস এগুলা। মার্শাল প্ল্যানের মতো, কি আনুমানিক খরচ $400+ বিলিয়ন। কে দেবে এত টাকা? আমি আপনি তো দেবো না, আমাদের কোনো চিন্তা নেই। ইউরোপ, আমেরিকা নাকি জব্দ করা রাশিয়ার সম্পদ, জব্দ করা রাশিয়ার সম্পদ হাত দিলে হাত পুড়াই দেবে, ভেঙে দিবে। পুতিন বসে আছে, হাত দাও। তাহলে মূল প্রশ্ন কি হচ্ছে? উইটকফ এ সময় বলেছেন শান্তি মানে শুধু যুদ্ধবিরতি নয়, স্থিতিশীল ভবিষ্যৎ। মানে শান্তি হলো, যুদ্ধবিরতি হলো, কিন্তু দেখা গেল আবার কিছু একটা হলো, আবার যুদ্ধ শুরু হলো, সেই ব্যাপারটাই উইটকফ চান না। কিন্তু সমস্যা হলো ইউক্রেন চায় সব ভূখণ্ড ফেরত। মহাবাড়ির আবদার, মহাবাড়িতে গেল, গাছ জাকিয়ে দিল, আম লিচু পড়লো, নিয়ে আইসা পড়লো। ওরা তখন ভূমি তো নিয়ে গেছে, যুদ্ধ করে নিছে, এমনি তারা দিছস, এমনি দিব, একদম দিব না। রাশিয়া চায় 4টি অঞ্চল স্থায়ীভাবে, ট্রাম্প চায় দ্রুত সমাধান। এই 3 অসম্ভব লক্ষ্যের সমাধান কি আপনারাই বলুন না। এবার দেখি সেগমেন্ট 3-তে কি রয়েছে আপনাদের জন্য। এখানে আছে ভেনেজুয়েলার তেলের খেলা। আবার সেই তেল, সারা বিশ্ব তেল নিয়ে এত পাগল কেন আপনারা জানেন? আমার মাথায় তো ঢোকে না। এটা একটা থ্রিলার মুভির মতো। শুনুন কি হলো। 10ই ডিসেম্বর কি হয়েছে? ট্রাম্প ঘোষণা করলেন তারা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ আটক করবেন। খুব ভালো কথা। 20 ডিসেম্বর সেঞ্চুরিজ ট্যাঙ্কার আটক। পানামার পতাকা চীন তেল ব্যবসায়ীর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, এটা আটক করা হলো। কিন্তু জাহাজ নিজেই নিষেধাজ্ঞার তালিকায় নেই। এই জাহাজটা নিষেধাজ্ঞার তালিকায় ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না, কোনো স্যামসাং ছিল না, তারপর এটা ধরা হয়েছে। 21শে ডিসেম্বর বেলা 1 ট্যাঙ্কারও আটক, ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল। আর 22শে ডিসেম্বর শেভরনের জাহাজ ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে আমেরিকায় রওনা। বা এখানে তো চমকপ্রদ একটা কথা, এই জাহাজটা কেন ঢুকতে দিল বা বের হইতে বা কেন দিল, তাই এখানে বলা হয় বিস্ময়কর প্যারাডক্স। দেখুন কি মজার ব্যাপার, একদিকে আমেরিকা ভেনেজুয়েলা জাহাজ আটক করছে, অন্যদিকে আমেরিকান কোম্পানি শেভরন ভেনেজুয়েলা থেকে তেল আনছে। এটা কেমন নিষেধাজ্ঞা আপনারাই বলুন? উত্তর, এটাকে বলে সিলেক্টিভ নিষেধাজ্ঞা। আমেরিকান কোম্পানি অনুমোদিত, চীন রাশিয়া সংযোগ নিষিদ্ধ। লক্ষ্য ভেনেজুয়েলাকে শান্তি নয়, চীনকে চাপ দিতে। ভূ রাজনৈতিক হিসাবটা যদি আপনি আঁকেন তাহলে 3টি বার্তা। এক কাজ, নাম্বার 1 ভেনেজুয়েলা আমরা তোমার অর্থনীতি নিয়ন্ত্রণ করি। নাম্বার 2 চীন ভেনেজুয়েলার তেলে তোমার অ্যাক্সেস সীমিত। নাম্বার 3 আমেরিকান ভোটার, মানে দেখো আমরা কত কঠোর। কি সুন্দর 3টা গ্যারান্টি। সর্বশেষ সেগমেন্টে কি রয়েছে? আরবানের বোমা মন্তব্য। আরবানের কথা মনে আছে তো? পুতিনের সেই বন্ধু হাঙ্গেরির এক বিস্ফোরক উক্তি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান যা বললেন তা ইউইতে মানে ইউরোপে ভূমিকম্প সৃষ্টি করেছে। রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ন সফল হননি, হিটলারও সফল হননি। এখন কাজা কালাস অবশ্যই সফল হবে না। কাজা কালাসটা কে? এটা কি কৌতুক নাকি কূটনীতিক বার্তা নাকি ঐতিহাসিক সতর্ক বার্তা? ঐতিহাসিক প্যারালাল যদি দেখেন, 1812 নেপোলিয়নের রাশিয়া অভিযান 6 লাখ সৈন্য নিয়ে ঢুকেছিল, ফিরে এসেছিল মাত্র 27,000 সৈন্য নিয়ে। মস্কো দখল করেও হেরেছিল, কারণ জেনারেল উইন্টার এবং রাশিয়ার পোড়ামাটির নীতি। জেনারেল উইন্টার নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন, মজা পাবেন। আর 1941 হিটলারের অপারেশন বারবারোস, 30 লাখ সৈন্য, অত্যাধুনিক অস্ত্র। লেনিনগ্রাদ স্টালিনগ্রাদ অবরোধ, 27 মিলিয়ন সোভিয়েত মারা গেল, জিতেছিল কারণ দেশপ্রেম, ভূগোল এবং শীতকাল। কারণ কাজাকালাসকে ইউএর পররাষ্ট্রনীতি প্রধান, এস্তোনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, রাশিয়া বিরোধী কঠোরতম কণ্ঠ। তিনি বলেন রাশিয়াকে দুর্বল করতেই হবে। এর আরেক নানাবাড়ির আবদার। এর আগে মামাবাড়ির আবদার গেছে, আর নিয়ে এসে সে নানাবাড়ির আবদার, আরও বড় আবদার।
তিনি সমর্থন করেন জব্দ রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিতে। আর আরবানের আসল বার্তা 3টি স্তরের বার্তা। প্রথম স্তরটা যদি আপনি লক্ষ্য করেন, ইতিহাস থেকে শিখুন রাশিয়াকে হারানো অসম্ভব। দ্বিতীয় স্তর, কূটনীতিক ভাষায় যদি আপনি বলতে চান, ইউএর কৌশল ভুল, আলোচনার মাধ্যমে সমাধান করুন। আর তৃতীয় স্তর, গোপনে হাঙ্গেরি রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে চায়, গ্যাস সরবরাহ অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা করতে চায় ভবিষ্যতের জন্য। আরবান বলেছেন মস্কো ও সেন্ট পিটার্সবার্গের জাদুঘরে হাঙ্গেরিয়ান শিল্পকর্ম আছে। যুদ্ধে লুট হওয়া, এটা কি ইঙ্গিত দিল সে? ঐতিহাসিক স্মৃতি, সতর্কবার্তা। দেখো রাশিয়ার সাথে যুদ্ধের পরিণতি কি হয়, নাকি চাপা হুমকি। সব কিছু কীভাবে একে অন্যের সাথে জড়িত। আপনি যদি এটা বিগ ফ্রেমে দেখতে চান তাহলে কি দেখবেন? এই বিগ পিকচারে থাকবে 4টি ঘটনা, আলাদা নয়, সব কিছু একটার সাথে সংযুক্ত। দেখুন কিভাবে। নাম্বার 1, পুতিনের সম্মেলন প্লাস ফ্লোরিডা আলোচনা। পুতিন মিত্রদের সংহত করছেন, আমেরিকা ইউক্রেনের সাথে শর্ত নির্ধারণ করছেন, উভয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হলো 2025-এর প্রথম ত্রৈমাসিক বড় ডিল হয়ে গিয়েছিল। নাম্বার 2, তেল রাজনীতি প্লাস চীন ফ্যাক্টর। ভেনেজুয়েলার তেল ইকুয়াল টু চীন রাশিয়া জোটের জ্বালানি। আমেরিকা সেই সাপ্লাই চেইন কাটছে, কিন্তু ভিতরে ভিতরে ব্যবসাও করছে। এটা ইউক্রেন যুদ্ধের পরোক্ষ চাপ। চীন যদি রাশিয়াকে কম সাহায্য করে, যুদ্ধ দুর্বল হয় কার পক্ষে? রাশিয়ার পক্ষে। এটা ভুল কথা। নাম্বার 3, হাঙ্গেরির অবস্থান প্লাস ইউই বিভাজন। ইউএর মধ্যে 2 ভাগ হয়ে গেছে। গ্রুপ এ তে কে আছে? বিশ্বকাপের খেলার মতো এক একটা গ্রুপের কে আছে? পোল্যান্ড, বাল্টিক দেশ আর ক্যালাউস যুদ্ধ চালিয়ে যেতে চান। আর গ্রুপ বিতে হাঙ্গেরি আর কিছু পশ্চিমা ইউরোপীয়। আলোচনা করুন, সমাধান করুন। দিস ইজ দ্য রাইট ওয়ে। এই বিভাজন রাশিয়ার হাতিয়ার। ট্রাম্প এই বিভাজন ব্যবহার করে চাপও দিচ্ছে। দুই বন্ধু কি ধরনের, মানে ট্রাম্প পুতিন কি ধরনের ইউরোপের গলাটা চেপে ধরেছে। মাস্টার প্ল্যানটা যদি অনুমান আমি করি তাহলে দেখেন তো আপনাদের সাথে আমার এটা মিলে কিনা। সম্ভাব্য দৃশ্যপট যা হতে পারে। দৃশ্যপট 1, দ্য গ্র্যান্ড ডিল। ট্রাম্প মধ্যস্থতায় যুদ্ধবিরতি হতে পারে, ইউক্রেন কিছু ভূখণ্ড হারাবে কিন্তু ন্যাটো স্টাইল নিরাপত্তা পাবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ধীরে ধীরে উঠে যাবে, ইউরোপ দুর্বল হবে, আমেরিকা শক্তিশালী হবে। দৃশ্যপট 2, যেটা এটাও হতে পারে, সে ফ্রোজেন কনফ্লিক্ট। কোরিয়ার মতো বিভাজিত ইউক্রেন, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মতো আলাদা। রাশিয়া পূর্ব ইউক্রেন রাখে, পশ্চিম ইউক্রেন ইউই ন্যাটো যোগ দেয়, আর 50 বছরের ঠান্ডা যুদ্ধ। দৃশ্যপট 3 কি হতে পারে? অপ্রত্যাশিত আলোচনা ব্যর্থ হতে পারে। 2025 বসন্তের নতুন বড় আক্রমণ, মানে 26-এর শুরুতে 25-এর শেষে বিশ্ব অর্থনীতি একেবারে ধসে পড়বে। আজকের এই 4টি ঘটনা থেকে আমরা কি শিখলাম? কূটনীতি হলো দাবা খেলা, প্রতিটি পদক্ষেপের পাল্টা পদক্ষেপ আছে। যা দেখছেন তার পেছনে 10টা গোপন কারণ রয়েছে। নাম্বার 2, শক্তি, এনার্জি, ক্ষমতা, পাওয়ার। তেল গ্যাস নিয়ন্ত্রণ, ভূ রাজনীতির নিয়ন্ত্রণ, মানে আপনি তেল গ্যাস নিয়ন্ত্রণ করবেন, ভূ রাজনীতি অটোমেটিক আপনার পকেটে এসে পড়বে। ভেনেজুয়েলা, রাশিয়া, মধ্যপ্রাচ্য সব একই খেলা। নাম্বার 3-তে রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি। নেপোলিয়ান, হিটলারের উদাহরণ কাকতালীয় নয়, যারা ইতিহাস ভুলে তাদের পুনরাবৃত্তি করতে হয়। নাম্বার 4, মিডিয়া যা বলে ভার্সেস বাস্তবতা। সারফেস নিউজ, আসল চিত্র। গভীর বিশ্লেষণ ছাড়া সত্য বোঝা আসলেই অসম্ভব। বন্ধুরা, আপনাদের জন্য প্রশ্ন দিচ্ছি, এবার আপনার মতামত দিন। প্রশ্ন 1, ইউক্রেন যুদ্ধ কি 2025 বা 2026-এর শুরুতে শেষ হবে, নাকি আরও কয়েক বছর চলবে? প্রশ্ন নম্বর 2, আরবান কি সঠিক বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক বিজয় কি সত্যি অসম্ভব? প্রশ্ন 3, ভেনেজুয়েলার তেল নাটকে চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? প্রশ্ন নম্বর 4, ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবসম্মত নাকি রাজনৈতিক স্ট্যান্ড? কমেন্টে আপনার উত্তরটা জানিয়ে দিন। আর বোনাস তথ্য যা আপনি জানতে চান, শেভরন প্রতিদিন ভেনেজুয়েলা থেকে 2 লাখ ব্যারেল তেল নামে, যেখানে ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা ভুক্ত। নাম্বার 2, কাজা কালাসের পরিবার 1941 সালে সোভিয়েত দ্বারা সাইবেরিয়ায় নির্বাসিত হয়েছিল, তাই তার রাশিয়া বিদ্বেষ ব্যক্তিগত। নাম্বার 3, হাঙ্গেরি ইউএর একমাত্র দেশ যে এখনও রাশিয়ার গ্যাস কিনছে পুরোপুরি, বছরে 4.5 বিলিয়ন কিউবিক মিটার। নাম্বার 4, 20 দফা পরিকল্পনার খসড়া তুরস্ক দেখেছে কিন্তু জনসম্পর্কে আনা হয়নি কেন? এই তথ্যগুলো বন্ধুরা আপনাদের কোনো মিডিয়া দিবে না, দেবে খবর সংযোগ। বন্ধুরা, আজকের এই গভীর বিশ্লেষণ কেমন লাগলো? যদি নতুন কিছু জানলেন তাহলে লাইক করুন,
অন্যদের জানাতে চাইলে শেয়ার করুন। আরও এমন বিশ্লেষণ চান যদি আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মতামত কমেন্ট করুন। পরবর্তী ভিডিওর টপিক আপনারাই ঠিক করুন, কি দেখতে চান? চিন্তা এবং টেনশন, মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? বাছাই করুন আপনারা। আমি আপনাদের সেই টপিক নিয়ে আলোচনা করব। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো থ্রিলিং টপিক নিয়ে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই, অনেক শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।